দেখো, তাহলে বক্সাইট থেকে, লাল বক্সাইটই হোক সাদা বক্সাইটই হোক, সেই বক্সাইট থেকে আমি প্রথমে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম তৈরি করেছি। এইবার আমার কাজ হচ্ছে এই অ্যালুমিনিয়াম থেকে আমাকে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম তৈরি করতে হবে। তা বিশুদ্ধ অ্যালুমিনিয়াম তৈরি করার জন্য আমাকে সাধারণত কি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটা ইউজ করতে হবে। আর এইটা করতে গেলে আমাকে কতগুলো প্রিকয়েশন নিতে হয়, কারণ গলিত অ্যালুমিনিয়াম Al2O3 যেটা গলিত অবস্থায় নিতে যাবে, তা গলিত অবস্থায় নিতে গেলে এর টেম্পারেচারটা গলনাঙ্ক, অর্থাৎ গলনাঙ্ক হচ্ছে 2050 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এই টেম্পারেচারে তুমি যদি গলাতে যাও তাহলে কত রকম সমস্যা। প্রথম কথা হচ্ছে অতিরিক্ত তড়িৎ শক্তি ব্যয় করতে হবে। তারপর যে পাত্রে তড়িৎ বিশ্লেষণটা করবে সেই পাত্রে কী হবে না, যে তড়িৎদ্বারগুলো আছে সেগুলো আক্রান্ত হতে পারে, বা হচ্ছে গিয়ে কিছুটা অ্যালুমিনিয়াম তৈরি হলে সেটা হচ্ছে বাকিটার মধ্যে দ্রবীভূত হয়ে কলের সলিউশন তৈরি করতে পারে। তাহলে এত রকম সমস্যা থাকতে পারে, যার জন্য আমাকে এদের টেম্পারেচারটাকে কমাতে হবে। তা টেম্পারেচার কমানোর জন্য আমাকে এর সঙ্গে মেশাতে হয় ক্রায়োলাইট। ক্রায়োলাইট হচ্ছে গিয়ে Al3,3NF, অর্থাৎ এটাও একটা অ্যালুমিনিয়ামের একটা আকরিক। এই ক্রায়োলাইট মেশাতে হবে, আর তার সঙ্গে আরেকটা জিনিস মেশাতে হবে ফ্লোরোস্পার। তার মানে হচ্ছে মিশ্রণটা হবে Al2O3, এটা যে বক্সাইট, বিশুদ্ধ অ্যালুমিনা, তার সঙ্গে থাকবে কে না Al3,3NF, এর নাম হচ্ছে কি ক্রায়োলাইট। তার সঙ্গে থাকবে CaF2, একে বলে ফ্লুওস্পার। এটা যদি 20% হয় এটা হবে 60%, এটা হচ্ছে কি এদের সংযুতি, কনস্টিটিউয়েন্টস। এই তিনটেকে একসঙ্গে মিশিয়ে আমি কি করব, আমি হিট করব। এইবার দেখো, এরা গলিত অবস্থায় যাচ্ছে। এরপরে হচ্ছে গিয়ে টেম্পারেচার, তাপমাত্রা কত, তাপমাত্রা হচ্ছে 850 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। খেয়াল করে দেখো, তাহলে আমি যদি প্রশ্ন করি ক্রায়োলাইট মেশানোর উদ্দেশ্যটা কি, প্রথম কথা হচ্ছে গিয়ে বিশুদ্ধ অ্যালুমিনিয়ার গলনাঙ্ক হচ্ছে 2050 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই তাপমাত্রায় গলাতে গেলে অনেক রকম অসুবিধা সম্মুখীন হতে হয়, সেগুলো আগে বললাম, তোমাকে সেই অসুবিধাগুলো বলে দিতে হবে। তাহলে টেম্পারেচারটা এটা মেশালে কি হবে, ক্রায়োলাইট মেশালে কমে আসবে। তাহলে আমার যে পূর্বের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো কি অনেকটা আমার লঘু হয়ে গেল। এরপরে কি ফ্লুওস্পার মেশানো হয় কেন, ফ্লুওস্পার মেশালে খেয়াল করে দেখো এই মিশ্রণটা সান্দ্রতা কমিয়ে দেয়। সান্দ্রতা মানে ভিসকসিটি যদি বেশি হয় তাহলে আয়নগুলোর মুভমেন্টে বাধা পায়। তাহলে সান্দ্রতাটা কমিয়ে দিয়ে কি করছে, তড়িৎ পরিবাহিতাটা বাড়িয়ে দেয়। আর অসুবিধা নেই কেন না, যেহেতু ধনাত্মক তড়িৎ রাসায়নিক শ্রেণীতে অ্যালুমিনিয়ামের উপরে ক্যালসিয়াম অবস্থান করছে, সুতরাং সেই সমস্যা নেই যে ক্যাথোডে অ্যালুমিনিয়ামের পরিবর্তে ক্যালসিয়াম চলে যাবে। যার জন্য সেফলি আমি ক্যালসিয়াম ফ্লোরাইডকে অর্থাৎ ফ্লুওস্পারকে ইউজ করতে পারি। তাহলে তাপমাত্রা 450 ডিগ্রি সেন্টিগ্রেড। এইবার তড়িৎ বিশ্লেষ্য হলো আমার এইটা, তাহলে টেম্পারেচার এইটা। তড়িৎদ্বার হচ্ছে গিয়ে গ্রাফাইট অ্যানোড এবং গ্যাস কার্বন ক্যাথোড। আমি একটা পিকচার দিচ্ছি, সেই পিকচারটা দেখলে বুঝতে পারবে আমি ওই পাত্রটাকে কেমন করে তৈরি করেছি। দেখো, একটা লৌহ নির্মিত পাত্র, সেই লৌহ নির্মিত পাত্রে তলদেশে থাকে কি গ্যাস কার্বন, এটা গ্যাস কার্বন, এটা হচ্ছে ক্যাথোড। আর এই ভেতরে থাকে কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোর মিক্সচার। এইখানে একটা কপার দণ্ড আছে, এই কপার দণ্ড থেকে কতগুলো গ্রাফাইট দণ্ড এই মিশ্রণের মধ্যে ঝোলানো থাকে, যারা ইউজড হয় অ্যানোড হিসেবে। তাহলে লোহার পাত্র, ভেতরে হচ্ছে গ্যাস কার্বনের আস্তরণ, এটা গ্যাস কার্বন, দ্যাট ইজ গ্রাফাইট।
তাহলে গ্রাফাইট হচ্ছে গিয়ে অ্যানোড আর হচ্ছে গ্যাস কার্বন ক্যাথোড। এইবার ওখানে বিক্রিয়াটা কেমন হয়, বিক্রিয়াটা খুব ইন্টারেস্টিং। প্রথমে মূলত AlF3 যেটা ক্রায়োলাইট থেকে এসেছিল, AlF3 ভেঙে তৈরি হয় Al3 প্লাস 3F মাইনাস। এবার ক্যাথোডে কি হচ্ছে, Al3 প্লাস 3 ইলেকট্রন নিয়ে Al অ্যালুমিনিয়ামে কনভার্ট হচ্ছে, দিয়ে দেখো পাত্রের তলদেশে জমা হচ্ছে, সাইড দিয়ে একটা নল রাখা হয়, সেই নল দিয়ে তোমার অ্যালুমিনিয়ামটা বেরিয়ে আসে গলিত অবস্থায়। অ্যানোডকে গ্রাফাইট দণ্ড, যেটা কপার দণ্ড থেকে ঝোলানো অবস্থায় রাখা আছে। অ্যানোডে তৈরি কি হয়, তাহলে F মাইনাস ইলেকট্রন ছেড়ে F হলো, দুটো F যুক্ত হয়ে কি তৈরি হচ্ছে, F2। কিন্তু যখন F2 হয়ে বেরোচ্ছে, সেখানে ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে। কি ঘটনাটা ঘটে না, মিডিয়ামের মধ্যে যে Al2O3 আছে তার সঙ্গে রিয়াকশন করছে F2, দিয়ে তৈরি করছে AlF3 প্লাস। তাহলে মূলত কি তৈরি হলো, মূলত হচ্ছে অ্যানোডে কি বেরোচ্ছে, অক্সিজেন বেরোচ্ছে। তাহলে ক্যাথোডে অ্যালুমিনিয়াম বেরোচ্ছে আর অ্যানোড দিয়ে কি বেরোচ্ছে, অক্সিজেন বেরোচ্ছে। তা এই হচ্ছে গিয়ে ভেতরে এই বিক্রিয়াটা ঘটছে। এইবার এইখানে আমার কতগুলো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, যে আমাদের যে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা ছিল, যেখানে গ্রাফাইট অ্যানোডগুলো ডোবানো থাকে, ওই গ্রাফাইট অ্যানোডের ওপরে আমাদের কি ছড়ানো থাকে, কোক চূর্ণ ছড়ানো থাকে। প্রশ্ন হচ্ছে কেন? দেখো, বিক্রিয়াস্থলে তাপমাত্রা 850 ডিগ্রি সেন্টিগ্রেড, ওই তাপমাত্রায় যে অক্সিজেনটা বেরোচ্ছে, তাহলে গ্রাফাইট মানে তো কার্বনের উপভেদ, তাহলে ওই তপ্ত অবস্থায় অক্সিজেন বেরিয়ে কি করতে পারে, অ্যানোড পাত্রকে আক্রমণ করতে পারে, তাহলে অ্যানোড পাত্রকে ক্ষইয়ে দিতে পারে। আমি যদি ওর উপরে কোক চূর্ণ ছড়িয়ে রেখে দিই, তাহলে কোক চূর্ণ ছড়িয়ে রাখলে কি হবে না, তুমি জানো যে আকার যত ছোট হবে রিঅ্যাক্টিভিটি বা সক্রিয়তা তত বাড়বে। সুতরাং গ্রাফাইটের দণ্ডের চেয়ে কোক চূর্ণ মানে গুঁড়ো কোক, তার সঙ্গে অক্সিজেনটা তাড়াতাড়ি রিঅ্যাক্ট করবে, যার জন্য কি করবে না, ওই তড়িৎ বিশ্লেষের ওপরে তোমার হচ্ছে গিয়ে CO2 ওই C এর সঙ্গে রিয়াকশন করে অক্সিজেন CO2 করে বার করে দিতে হবে, অর্থাৎ এই কোক চূর্ণগুলো জ্বলতে থাকবে। তার মানে আমার উদ্দেশ্যটা কি হলো না, অ্যানোড যে আমার তড়িৎদ্বারটা আছে, সেই তড়িৎদ্বারটাকে আমি ওখান থেকে বাঁচিয়ে নিতে পারি, এইটা হচ্ছে আমার উদ্দেশ্য। তাহলে এইটা হচ্ছে কি আমার অ্যালুমিনিয়াম তৈরির প্রসেস বেরোলো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। এরপরে আরেকটা জিনিস রয়েছে, আরেকটা হচ্ছে গিয়ে এর বিশুদ্ধিকরণ। তাহলে বিশুদ্ধিকরণ, একে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম তৈরি করতে হবে। সেই পদ্ধতির নাম হচ্ছে গিয়ে হুকের পদ্ধতি। পদ্ধতিটা কেমন না, ঠিক এইরকমই অনুরূপ একটা লোহার পাত্র নেবো, তার ভিতরে একটা আমি গ্যাস কার্বন দেব তলাটাই, যেখানে হচ্ছে গিয়ে এটা কাজ করবে অ্যানোড হিসেবে, আর উপরে ধরো কপার দণ্ড থেকে আমি ঝুলিয়ে দেব কাকে, যেটা হচ্ছে গিয়ে তোমার গ্রাফাইট দণ্ড, সেগুলো ঝুলিয়ে দেব। এইবার কি হচ্ছে না, এইখানে একটা মজার ঘটনা ঘটে। আমি এখানে একটা ফানেলের সাহায্যে আমি তরল পদার্থগুলোকে ঢালতে আরম্ভ করব। তরল পদার্থ ঢালতে আরম্ভ মানে কোনগুলোকে না, যখন আমি প্রথমে দেব কোনটা, গলিত অ্যালুমিনিয়াম, যেটা তুমি তৈরি করেছিলে, সেই গলিত অ্যালুমিনিয়াম যার ঘনত্বটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি, সে হচ্ছে গিয়ে এখানে থাকবে। এটা হচ্ছে গলিত অবিশুদ্ধ অ্যালুমিনিয়াম। তার ঠিক ওপরে থাকবে যেটা হচ্ছে ঘনত্বটা ওর থেকে একটু কম, এখানে থাকবে ক্রায়োলাইট গলিত অবস্থায়। আর তার উপরে খুব পাতলা একটা বিশুদ্ধ অ্যালুমিনিয়ামের স্তর থাকবে, পাতলা, যেটা হচ্ছে গিয়ে ঘনত্বটা সবচেয়ে কম, সেইটা উপরের লেয়ারে থাকবে।
এরপরে হবে কি না, এই সাইড দিয়ে একটা নল থাকবে, দিয়ে কি হবে, যখন তড়িৎ চালনা করব তখন হবে কি, এই অবিশুদ্ধ অ্যালুমিনিয়াম সে করবে কি, ইলেকট্রন ছেড়ে Al3+ পরিণত হবে, পরিণত হয়ে ঠিক তার ওপরের লেয়ারে চলে যাবে। যখন ওপরের লেয়ারে গেল, আর ওপরের লেয়ারে কে ছিল, Al3+ প্লাস 3F- ছিল, সেই ওপরের লেয়ারে যতগুলো Al3+ গেল সঙ্গে সঙ্গে এখান থেকে বা ততগুলো Al3+ ওপরে চলে গেল ক্যাথোডে। তাহলে অ্যানোডে এখান থেকে অবিশুদ্ধ অ্যালুমিনিয়াম থেকে সেই ইলেকট্রন ছেড়ে Al3+ দিয়ে সেটা কি করলো, সেটা হচ্ছে ক্রায়োলাইট লেয়ারে চলে গেল, ঠিক ততগুলো সংখ্যক, ঠিক সমসংখ্যক Al3+ আবার ওপরের লেয়ারে গেল, কি করলো কি না, এ ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত, এটা অ্যানোডে হলো, ক্যাথোডে Al3+ প্লাস 3 ইলেকট্রন দিয়ে অ্যালুমিনিয়ামে কনভার্ট হয়ে গেল। তাহলে একদম উপরের লেয়ারটাই চলে গেল। এবার ক্রমাগত অ্যালুমিনিয়াম জমতে আরম্ভ করলো, দিয়ে হলো কি সাইড দিয়ে আমি বার করে নিলাম একদম বিশুদ্ধ অ্যালুমিনিয়াম। এইটা হচ্ছে গিয়ে তোমার অ্যালুমিনিয়ামের বিশুদ্ধীকরণ। তাহলে অ্যালুমিনিয়াম নিষ্কাশন এবং তার বিশুদ্ধীকরণ হয়ে গেল, সাইড দিয়ে সংগ্রহ হয়ে গেল। এইবার দেখো একটা টার্ম আছে, অ্যানোডাইজিং। অ্যানোডাইজিং, অ্যানোডাইজিংটা কি বলছে, ধরো অ্যালুমিনিয়াম নির্মিত কোনো দ্রব্য, তাকে যদি আমি অ্যানোডে রেখে দিই, দিয়ে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যানোডীয় জারণের ফলে, অর্থাৎ অক্সিজেন যেটা উৎপন্ন হচ্ছে জায়মান, সে অ্যানোডে গিয়ে ওই অ্যালুমিনিয়াম নির্মিত দ্রব্যের সঙ্গে রিয়াকশন করে Al2O3 পরিণত হয়। এই Al2O3 পরিণত হলে ওরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ে, অর্থাৎ ওই অ্যালুমিনিয়াম নির্মিত দ্রব্যটি আর কখনোই তোমার হচ্ছে গিয়ে কোনো কিছু দ্বারা আক্রান্ত হবে না। এই ঘটনাকে বলা হচ্ছে অ্যানোডাইজিং। তাহলে এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাকে ব্যবহার করা হচ্ছে, সে ক্রোমিক অ্যাসিড ইউজ করতে পারো। তাহলে ক্রোমিক অ্যাসিডকে তড়িৎ বিশ্লেষ্য, আর অ্যানোডে হচ্ছে অ্যালুমিনিয়াম নির্মিত দ্রব্যকে রেখে অ্যানোডীয় জারণের ফলে ওর ওপরে Al2O3 একটা আস্তরণ দিয়ে তাকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে আমরা এই পদ্ধতি ইউজ করি, একে বলা হচ্ছে তোমার অ্যানোডাইজিং। এবার দেখো একটা প্রশ্ন আছে, দেখবে হাওড়া ব্রিজ বা কোনো কোনো বড় বড় যে স্থাপত্য যেগুলো ধাতু দিয়ে মানে লোহা দিয়ে তৈরি বা স্টিল দিয়ে তৈরি, সেগুলোর কালারটা দেখবে একটু ওই সিলভার কালার। কেন সিলভার কালার? সিলভার কালার মানে ওটা হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে রং করা থাকে, মানে অ্যালুমিনিয়াম দেওয়া থাকে। কারণটা কি? কারণটা হচ্ছে অ্যালুমিনিয়াম বাতাসের অক্সিজেনের সঙ্গে ধীরে ধীরে বিক্রিয়া করে Al2O3 সূক্ষ্ম আস্তরণ ফেলে দেয় ওপরটা। যখন এই সূক্ষ্ম আস্তরণ ফেলে তখন কি রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ে, ও কারোর সঙ্গে রিয়াকশন করে না, যার জন্য তার লংজিভিটি বেড়ে যায়। বেশ, এইটা হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম। এইবার দেখো আমরা একটা প্রশ্ন আসে, যেমন ঘন নাইট্রিক অ্যাসিডকে আমরা অ্যালুমিনিয়াম নির্মিত পাত্রের মধ্যে রাখি, বলা হয় কেন না, ঘন নাইট্রিক অ্যাসিড কি তীব্র জারকত্ব, সে কি করে, সে করে কি নিজে ভেঙে যায়, দিয়ে তৈরি করে NO2 প্লাস H2O প্লাস জায়মান অক্সিজেন তৈরি করে। তাহলে যদি এটা তৈরি করে, এই জায়মান অক্সিজেনটা কি করবে না, যে অ্যালুমিনিয়াম পাত্রের মধ্যে তুমি রেখেছিলে সেই পাত্রের ভেতরে অ্যালুমিনিয়ামকে জারিত করে Al2O3 পরিণত করবে। যখনই Al2O3 পরিণত হলো, সে হলো রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়ে গেল। যার জন্য এই প্রশ্নটা আমার করা হয় যে ঘন নাইট্রিক অ্যাসিডকে অ্যালুমিনিয়াম নির্মিত পাত্রে রাখা হয় কেন। আচ্ছা, এইবার দেখো অ্যালুমিনিয়াম এই মূলকটাকে, ধরো Al3+ মূলক কোনো একটা লবণের মধ্যে আছে, আমাকে তো প্র্যাকটিক্যাল করতে হয়, তা প্র্যাকটিক্যালে প্রশ্ন করা হতে পারে বা প্র্যাকটিক্যালে তোমাকে জানতে যাওয়া হতো যে স্যাম্পেলের মধ্যে Al3+ আয়ন আছে কিনা। তাই এটা বোঝার জন্য আমরা সাধারণত কি করি, আমরা ড্রাই প্রসেসে মানে শুষ্ক পরীক্ষায় কি করি না, আমরা চারকোল ব্লক নিই। এটা যে চারকোল ব্লক, এই চারকোল ব্লকে আমরা একটা গ্রুপ তৈরি করি, গ্রুপ কাটি।
মানে একটা হালকা একটা গর্ত তৈরি করি, সেই গর্তের মধ্যে স্যাম্পেলটাকে রেখে দিই। রেখে দেওয়ার পর কি করি না, একটা ফুঁক নল ব্লো পাইপ, ওই যেমন সোনার দোকানে যে ব্লো পাইপগুলো ইউজ করে, ব্লো পাইপের সাহায্যে কি করা হয় না, ওই ফ্লেমটাকে আমরা এই গর্তের মধ্যে ফেলি ওই স্যাম্পেলটা রেখে। অনেকক্ষণ ধরে হিট করার পর কি করি না, অনেকক্ষণ ধরে হিট করলে এখানে যে স্যাম্পেলই থাকুক না, সে আলটিমেটলি কনভার্টেড হয়ে গেল কি Al2O3 তে। ধর আমি যদি অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডকে রেখে দিয়ে থাকি, তাহলে সে জারিত হয়ে গিয়ে তোমার Al2O3 তে কনভার্ট দিয়ে তারপরে কি করি, তপ্ত অবস্থাতেই কোবাল্ট নাইট্রেট সলিউশন, কোবাল্ট নাইট্রেট সলিউশনকে আমি ওর মধ্যে দিয়ে দিই, দিয়ে আবার আমি হিট করব, হিট করলে কি হয় না, এখানে তৈরি হয় কোবাল্টিক অক্সাইড প্লাস NO2 প্লাস অক্সিজেন। এই যে কোবাল্টিক অক্সাইডটা তৈরি হলো, তো তুমি যদি এটা 2 করো তাহলে এটা 4 2 O2। তাহলে এই যে কোবাল্টিক অক্সাইড তৈরি হলো, সেই কোবাল্টিক অক্সাইডটা Al2O3 এর সঙ্গে রিঅ্যাকশন করলো, তৈরি করলো Al2CO4, Al2CO4 অ্যালুমিনিয়াম কোবাল্টেট, অ্যালুমিনিয়াম কোবাল্টেট বলে একটা কম্পাউন্ড তৈরি করলো, যার বর্ণটা হচ্ছে প্রুশিয়ান ব্লু, প্রুশিয়ান ব্লু, প্রুশিয়ান ব্লু। তাহলে এর সাহায্যে আমরা কি অ্যালুমিনিয়াম আয়নকে শনাক্ত করতে পারি, বা যে লবণটা প্রোভাইড করা হয়েছিল তার মধ্যে Al3+ মূলক বর্তমানে এটা আমরা বলতে পারি। আবার দেখো যদি বলে সিক্ত পরীক্ষায় কি করা হয়, স্যাম্পেলের মধ্যে আমরা গ্রুপ অ্যানালিসিস করতে গিয়ে শেষকালে আমরা ওই অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিয়ে দিলাম, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিয়ে দিলাম। তো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের অদক্ষেপ পড়ে যায়, সেই অদক্ষেপকে সংগ্রহ করে নিয়ে আমি তাকে হচ্ছে এই চারকোল ব্লকে সেম রিয়াকশন করলাম, দিয়ে আমরা প্রুশিয়ান ব্লু অবশেষ পেয়ে গেলাম। সেটা দিয়ে আমি বুঝে গেলাম কি হয়েছে না, এর মধ্যে আমার অ্যালুমিনিয়াম মূলক বর্তমান। তাহলে এটা গেল অ্যালুমিনিয়াম। এবার দেখো আমরা পড়বো জিঙ্ক। জিঙ্কের অনেকগুলো আকরিক আছে, ক্যালামাইন আছে ZnCO3, জিঙ্ক ব্লেন্ড আছে ZnS। তা মূলত আমাদের জিঙ্ক ব্লেন্ডটাই আমরা ইউজ করি ZnS। এই জিঙ্ক ব্লেন্ড থেকে এটা সালফাইড আকরিক, তো সুতরাং নিশ্চিত গাড়িকরণের পদ্ধতিতে আমরা কি ইউজ করি, তৈল বাসন প্রণালী। তাহলে একে সংগ্রহ করে নেব, সংগ্রহ করে নেওয়ার পরের পরবর্তী ধাপ, যেহেতু সালফাইড আকরিক, একে আমরা তাপজারণ করব। তা তাপজারণ করে আমরা কিসে কনভার্ট করব, একে জিঙ্ক অক্সাইডে কনভার্ট করব। তারপরে কি করব না, কার্বন বিজারণ করে আমি জিঙ্ক পাবো। আর এর কোনো বিগলনের প্রয়োজন নেই, যেহেতু জিঙ্ককে বাষ্পীভূত অবস্থায় পাওয়া যায়, যার জন্য হচ্ছে বিগলনের প্রয়োজন নেই। এইবার দেখো, কিন্তু এই পদ্ধতিটা যতটা সহজে বললাম ততটা সহজে ঘটে না। প্রথমে হচ্ছে গিয়ে একে আমি তাপজারণ করতে গিয়ে আমি কিসের সমস্যাটাই পড়ব, সেটা হচ্ছে তাপজারণ করতে গিয়ে আমাকে বায়ু প্রবাহ এবং তাপমাত্রা এটাকে নিয়ন্ত্রিত করতে হয়। কেন কি, ZnS এ বাতাসের অক্সিজেন বেশি পেলে ZnSO4 কনভার্ট হয়ে যায়। ZnSO4 যদি কনভার্ট হয়ে যায় তাহলে সে কার্বন বিজারণ করতে গেলে কি হবে, ZnS প্লাস কার্বন মনোক্সাইড হয়ে যেতে পারে। তাহলে আমার যে উদ্দেশ্য ছিল জিঙ্ক অক্সাইডে আমি পরিণত করবো, সেই জিঙ্ক অক্সাইড আমি পাচ্ছি না, ZnS এ কনভার্ট হচ্ছে। তাহলে আমাকে এই অবস্থায় কার্বন বিজারণ করার আগে তাপজারণের সময় কি করতে হবে না, তাপমাত্রাটা অনেক বেশি দিতে হবে। কিরকম না, যদি কোনো কারণে ZnSO4 তৈরি হয়ে যায়, সেই ZnSO4টা যাতে ভেঙে গিয়ে ZnO প্লাস SO2 প্লাস O2, দ্যাট মিনস তাহলে অক্সিজেন সালফার ডাইঅক্সাইড পারলে ZnO4 রইল। এইবার একে সংগ্রহ করে কার্বন বিজারণ করে আমি কি করব না, ZnO প্লাস কার্বন Zn প্লাস CO বেরিয়ে চলে গেল, জিঙ্ক বাষ্পীভূত হয়ে গেল। সেই জিঙ্কটা বেরিয়ে আসছে যখন, সেটাকে আমি মাটির একটা শীতকের মধ্যে আমি কালেক্ট করে নিচ্ছি, আমার জিঙ্ক তৈরি হয়ে গেল। কিন্তু এখানেও অনেকগুলো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, ধরো জিঙ্কের গলনাঙ্ক হচ্ছে 920 থেকে 950 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, স্ফুটনাঙ্ক 920 থেকে 950 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে স্ফুটনাঙ্ক। এখন আমি যে
চুল্লিটায় আমি এই বিক্রিয়াটা করাই কার্বন বিজারণটা, সেই চুল্লিতে টেম্পারেচারটা আমি প্রায় 1300 থেকে 1350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রাখি। তাহলে প্রশ্ন হচ্ছে, জিঙ্কের স্ফুটনাঙ্ক 920 থেকে 950 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে হলে আমি কেন জিঙ্ক নিষ্কাশনে তাপমাত্রাটা আমি প্রায় 1350 কি 1400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমরা রাখি? কারণটা হচ্ছে এইটা, ধরো জিঙ্ক অক্সাইড কার্বনের সঙ্গে রিয়াকশন করে CO2 তৈরি করে ফেলতে পারে। হ্যাঁ পারে, তাতে অসুবিধাটা কোথায়? অসুবিধা হচ্ছে এইটা, ওই CO2 সে পুনরায় Zn কে জারিত করে ZnO তে পরিণত করে দিতে পারে। তাহলে আমার যে উদ্দেশ্যটা ছিল জিঙ্ক কালেকশন করা, জিঙ্কটাকে কালেকশন করতে পারলাম না, ZnO তে কনভার্ট হয়ে গেল। তখন কি করব? তখন হচ্ছে এই যে CO2 জারণ ধর্ম রয়েছে, এই CO2টাকে যদি কোনো কারণে আমি CO তে কনভার্ট করে দিতে পারি, তাহলে CO তো আর Zn কে জারিত করতে পারবে না। তাহলে CO2 কে CO তে কনভার্ট করার জন্য আমাকে কি করতে হয়? অতিরিক্ত কোক চূর্ণ যোগ করতে হয়। এমনও প্রশ্ন হতে পারে যে জিঙ্ক নিষ্কাশনে কেন অতিরিক্ত কোক ব্যবহার করা হয়? না, এই যে এই CO2টাকে আমার কনভার্ট করতে হয় কোথায়? কার্বন মনোক্সাইডে। তো এই বিষয়টা হচ্ছে যে এই রিয়াকশনটা হচ্ছে গিয়ে তাপ শোষী বিক্রিয়া, এটা তাপ শোষী বিক্রিয়া, তাপ শোষণ করে নেয়। তাহলে আমি যদি বিক্রিয়াটা 920 থেকে 950 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় করি, তাহলে এই ধাপের জন্য টেম্পারেচারটা আরও ডাউন হয়ে যাবে। তো মানে জিঙ্কের স্ফুটনাঙ্কের নিচের তাপমাত্রায় চলে আসবে। আর যখন জিঙ্কের স্ফুটনাঙ্কের নিচের তাপমাত্রায় চলে আসবে, তখন কি হবে? সে তো আর বাষ্পীভূত হতে পারবে না, তাহলে যখনই বাষ্পীভূত হতে পারবে না, তাহলে আর আমি জিঙ্ক কি করে আমি এক্সট্রাক্ট করবো, রাইট? তার জন্য আমরা টেম্পারেচারটা হচ্ছে গিয়ে প্রায় 1350 থেকে 1400 নিয়ে নিই। তাতে হয় কি না, কোনো কারণে যদি জিঙ্ক তোমার হচ্ছে গিয়ে ওই টেম্পারেচার যদি নেমেও আসে, তাহলে নিশ্চিতভাবে 920 থেকে 950-এর ওপরেই থাকে। সুতরাং ওদের বাষ্পীভূত হওয়ার কোনো সমস্যাটা থাকে না। এইবার দেখো, আমরা যে চুল্লিটায় একটা কথা মনে রাখবে, যেটাকে বলা হচ্ছে প্রলংটা কিনা, জিঙ্ক যে চুল্লিটায় নিষ্কাশন করা হয়, তার কি সাইড দিয়ে যে নির্গম নলগুলো রয়েছে, এই নির্গম নলগুলো হচ্ছে মেটাল দিয়ে তৈরি, ধাতু দিয়ে তৈরি। তাহলে জিঙ্ক নিষ্কাশনে যে নির্গম ধাতু নির্মিত যে নির্গম নলটা রয়েছে, সেই নির্গম নলগুলোকে বলা হচ্ছে গিয়ে কি? প্রলং। এটাকে বলা হচ্ছে প্রলং। তারপরে এটা চলে যাচ্ছে কোথায় না, মাটির শীতকের মধ্যে চলে যাচ্ছে, সেখানে গিয়ে জিঙ্ক মানে জমা হচ্ছে। এইবার দেখো, একটা জিনিস আমি মনে হয় অ্যালুমিনিয়াম নিষ্কাশনে মিস্টেক করে ফেলেছি, সেটা আমি একটু তোমাকে বলে দিই। যে আমরা যে পাত্রে অ্যালুমিনিয়ামটা নিষ্কাশন করছিলাম, অবিশুদ্ধ অ্যালুমিনিয়াম নিষ্কাশন করছিলাম, বিশুদ্ধ নয়, সেই পাত্রের সঙ্গে মানে কি করে বুঝবো যে আমার ওই তড়িৎ বিশ্লেষের মধ্যে অ্যালুমিনাটা শেষ হয়ে গেছে? তো করা হয় কি, যে পাত্রে তড়িৎ বিশ্লেষণটা করা হচ্ছে, সেই পাত্রের সঙ্গে একটা শ্রেণী সমবায়ে 4 ওয়াটের একটা বাল্ব লাগানো থাকে। 4 ওয়াটের হয় কি, পাত্রে অর্থাৎ মিশ্রণের মধ্যে অ্যালুমিনাটা নিঃশেষিত হয়ে গেলেই হয় কি, ওই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রয়েছে তাদের রোধটা ভীষণ কমে যাওয়ার জন্য কি হয়, বেশি পরিমাণে তড়িৎ চলে যায়। যখন মিশ্রণে তড়িৎ বেশি যাচ্ছে, তাহলে তার সঙ্গে মানে শ্রেণী সমবায়ে থাকা ওই যে 4 ওয়াটের বাল্বটা, সেই বাল্বটা এমন জ্বলতে থাকে যেন 40 ওয়াটের বাল্বের মতন জ্বলছে। তাহলে হঠাৎ যেই দিব বাল্বটা আমার খুব জোরে জ্বলে উঠেছে, তখন আমি কি করব? তখন বুঝে গেলাম Al2O3 শেষ হয়ে গিয়েছে, তাহলে আবার আমি Al2O3 দিতে থাকবো। তাহলে আমরা কন্টিনিউয়াসলি একই প্রসেসে শুধুমাত্র Al2O3 দিতে আমি অ্যালুমিনিয়াম নিষ্কাশন করবো। এইটা একটু সেপারেট পার্ট, এটা একটুখানি ওখানে অ্যাড করে নিও। আবার আমি জিঙ্কে ফিরে আসছি কিরকম? তাহলে প্রলং দিয়ে এটা হয়ে গেল। এখন এখানে প্রশ্ন কতগুলো থাকে যে আচ্ছা, যদি আপনার এতটা টেম্পারেচারই প্রয়োজন হয়, তাহলে আপনি মারুত চুল্লিতে ব্যবহার করতে পারেন। তো মারুত চুল্লি মানে সেখানে টেম্পারেচার তো অনেক হাই হয়, সে একদম বিভিন্ন স্থানে টেম্পারেচার বিভিন্ন রকম হয়। নিচেতে এক ধরনের টেম্পারেচার প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড, তার উপরে ক্রমশ কমতে আসছে, ওপরে 500 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত চলে আসে।
মারুচুল্লিতে করি না কেন? মারুচুল্লিতে করি না তার মূল কারণটা হলো এইটা, যে ওই টেম্পারেচারে, ধরো আমি বলছি 1500-র ওপর টেম্পারেচারে জিঙ্ক যদি বাষ্পীভূত হয়, সেই জিঙ্কটা যখন প্রলঙের মুখ দিয়ে বেরোবে, তখন ওই অত টেম্পারেচারে বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে ওরা কিসে পরিণত হয়ে যাবে? ওরা পরিণত হয়ে যাবে জিঙ্ক অক্সাইডের একটা ধোঁয়াতে পরিণত হবে, সাদা ধোঁয়া, যেটা মাটির শীতকে গিয়ে জমা হয়ে কি হবে, ওই পশমের মতন একটা রূপ ধারণ করবে, যেটাকে বলা হচ্ছে তোমার দার্শনিকের উল। তাহলে আমি জিঙ্ক পাবো না, জিঙ্কের পরিবর্তে আমি পাবো কি? দার্শনিকের উল বা জিঙ্ক অক্সাইড পাবো। এই কারণে আমরা মারুচুল্লি ইউজ করি না। এরপরে ধরো আর একটা প্রশ্ন, এইখানে আমি জিঙ্কটা তৈরি করলাম, তাহলে এই জিঙ্কটা কি অশুদ্ধ জিঙ্ক? তাহলে এই পদ্ধতিতে প্রাপ্ত যে জিঙ্কটা, একে বলা হচ্ছে স্পেলটার। স্পেলটার স্পেলটার হোয়াট ইজ স্পেলটার? স্পেলটার বলছে ক্যাডমিয়াম যুক্ত অশুদ্ধ জিঙ্ককে বলা হচ্ছে স্পেলটার। তাহলে এই ক্যাডমিয়াম যুক্ত অশুদ্ধ জিঙ্ক যেটা স্পেলটার বলছে, এখান থেকে কি করে আমরা বিশুদ্ধ জিঙ্ক বার করব? শোনো, পদ্ধতি আছে। এটা হচ্ছে আংশিক পাতন পদ্ধতি। কেন না? জিঙ্কের তোমার হচ্ছে গিয়ে ওই যে স্ফুটনাঙ্ক, জিঙ্কের স্ফুটনাঙ্কটা হচ্ছে কি কম ক্যাডমিয়ামের চেয়ে। তাহলে আংশিক পাতন যদি গলিত অবস্থায় করি, তাহলে কে চলে আসবে? জিঙ্ক আগে বাষ্পীভূত হয়ে চলে আসবে, তাহলে আমার কি ক্যাডমিয়ামটা পড়ে থাকবে। এটা একটা প্রসেস হতে পারে। আর একটা প্রসেস কি হতে পারে না, আর একটা প্রসেস হচ্ছে যে আমি, এটা হচ্ছে লোহার একটা ক্যাথোড নেব, লোহার সরু তার একটা ইউজ করবো, যেটা হচ্ছে ক্যাথোড, আর অ্যানোড হিসেবে আমি স্পেলটার ইউজ করবো। এইবার মাধ্যমের মধ্যে কি রাখবো? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ না জিঙ্ক সালফেট সলিউশন রাখবো, প্লাস সামান্য লঘু অ্যাসিড, লঘু H2SO4 রাখবো। এবার যখন তড়িৎ বিশ্লেষণ করব কি হবে না, এখান থেকে অ্যানোডে কি হবে? Zn-2 ইলেকট্রন Zn+2 হয়ে সলিউশনে আসবে, Zn+2। আর এখানে কি হবে? ক্যাথোডে Zn+2 ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করে Zn এ কনভার্ট হবে। তাহলে ক্যাথোডে জিঙ্ক যাবে, দিয়ে ক্যাথোড পাতটা মোটা হতে থাকবে আর অ্যানোড পাতটা ক্ষইতে থাকবে। তাহলে এইটা হচ্ছে গিয়ে বিশুদ্ধ জিঙ্ক তৈরির আর একটা প্রসেস। এইবার শোনো, এইবার লিথোফোন নামটার সঙ্গে একটু পরিচিত থাকো। লিথোফোন হচ্ছে গিয়ে সাদা রং তৈরিতে কাজে লাগে। সেটা কি? সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বেরিয়াম সালফাইড প্লাস জিঙ্ক সালফেটের মিশ্রণ। কি করে না, BaS প্লাস ZnSO4, মানে এরা রিয়াকশন করে তৈরি করে BaSO4 প্লাস ZnS, দুটোই সাদা, দুটোই সাদা। তাহলে দুটোই যদি সাদা হয়ে যায়, তাহলে কি হবে? সাদা রং তৈরিতে আমাদের কাজে লেগে যেতে পারে। এটার নাম হচ্ছে, তাহলে এই মিশ্রণটাকে বলা হচ্ছে তোমার লিথোফোন। দ্যাট ইজ লিথোফোন। এইবার দেখো, একটা নাম শুনে থাকবে গ্যালভানাইজেশন। গ্যালভানাইজেশন জিনিসটা, গ্যালভানাইজেশন বলছে না লৌহ নির্মিত দ্রব্যের ওপর একটা জিঙ্কের আস্তরণ দেওয়া হবে। তাই লৌহ নির্মিত দ্রব্যের ওপর জিঙ্কের আস্তরণ দেওয়ার দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে গিয়ে তোমার গ্যালভানাইজেশন, আর একটা হচ্ছে সেরাটাইজেশন। তা আগে গ্যালভানাইজেশনটা বলি। পরিষ্কার করে ধোয়া লৌহ নির্মিত দ্রব্যকে গলিত জিঙ্কের মধ্যে ডুবিয়ে তুলে নেওয়ার পর রোলার দিয়ে চাপ দিয়ে জিঙ্কের আস্তরণটা সমানভাবে পুরু করে দেওয়া হয়। পদ্ধতিটাকে বলা হচ্ছে তোমার গ্যালভানাইজেশন। সেরাটাইজেশনটা কি না, পরিষ্কার করে লৌহ নির্মিত দ্রব্যটাকে জিঙ্ক ধুলির মধ্যে রেখে ঢেকে দিয়ে তাপ দেওয়া হয়। তাতে দেখা যায় যে লৌহ নির্মিত দ্রব্যের উপর জিঙ্কের আস্তরণ পড়ে গেছে, তাকে বলা যায় তোমার সেরাটাইজেশন। তাহলে গ্যালভানাইজেশন এবং সেরাটাইজেশন দুটো বলে দিলাম। আচ্ছা, এবার দেখো জিঙ্কের ধুলি। জিঙ্ক ধুলি বলতে কি? জিঙ্ক ধুলি মানে হচ্ছে
জিঙ্কের গুঁড়ো এবং জিঙ্ক অক্সাইডের মিশ্রণ। ভাবনাটা যেন এমন না থাকে জিঙ্কটাকে ডাস্ট করলেই জিঙ্ক ধুলি হলো না। জিঙ্ক ডাস্ট মানে হচ্ছে জিঙ্কের গুঁড়ো এবং জিঙ্ক অক্সাইড গুঁড়োর মিশ্রণ, এটা হচ্ছে গিয়ে তোমার জিঙ্ক ধুলি। আরেকটা হচ্ছে গিয়ে কি জিঙ্কের ছিবড়া করা হয় কি গলিত জিঙ্কে সরু আকারে জলের উপর ঠান্ডা জলের মধ্যে যখন ফেলা হয় তখন যেটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে জিঙ্কের ছিবড়া। কথাগুলো একটু মনে রাখা দরকার। এইবার দেখো স্যাম্পেলের মধ্যে মানে কোনো একটা স্যাম্পেলে জিঙ্ক আছে, তাহলে আমাকে ল্যাবেতে এটাকে প্রমাণ করতে হবে। কেমন করে বার করব? না প্রথমে হচ্ছে গিয়ে কী করব না আমি করি ওই যদি ক্যালামাইন জাতীয় যদি কম্পাউন্ড হয় তাহলে যদি হিট দিলে যদি জিঙ্ক অক্সাইডে কনভার্ট হয়ে যায় খুব সহজেই, তাহলে তাকে চিনতে পারবো কেমন করে না শুষ্ক পরীক্ষা, একটা ড্রাই টেস্ট টিউব হিটিং। অর্থাৎ স্যাম্পেলটাকে আমি টেস্ট টিউবে নিয়ে যদি আমি হিট করলে যদি দেখি গরম অবস্থায় হলুদ হয়ে গেছে আর ঠান্ডা অবস্থায় হচ্ছে গিয়ে সাদা হয়ে গেছে, তো তুমি সেখানে নিশ্চয়ই বুঝতে পারবে মানে যেটা সলিডে পড়ানো হয়েছিল যে ফ্র্যাঙ্কেল ত্রুটি যেখানে দেখানো হয়েছিল সেই জায়গাটায় বা এফ সেন্টার তৈরি হয়ে কালারটা দিয়েছিল। তো এটা দিয়ে বুঝতে পারি ওটা হচ্ছে জিঙ্ক আয়ন আছে। এটা 1 নম্বর। 2 নম্বরটা কি? 2 নম্বর আর একটা টেস্ট রয়েছে যেটা হচ্ছে গিয়ে ড্রাই টেস্ট। সেটা গেল স্যাম্পেলটাকে চারকোল ব্লকের মধ্যে নেব। চারকোল ব্লকের মধ্যে নেওয়ার পর ফুটনল দিয়ে আমি হিট দিলাম। হিট দেওয়ার পর যখন অনেকক্ষণ হিট দিলাম তারপরে কি করছি না ওর মধ্যে 2 ফোঁটা কোবাল্ট নাইট্রেট দেবো। কোবাল্ট নাইট্রেট দিলে কি হবে না আবার হিট দেওয়ার পরে দেখবো ঠান্ডা করলে দেখবো ওর রিনম্যান্স গ্রিন অর্থাৎ টিয়া রং একটা তৈরি হয়েছে। এখান থেকে জিঙ্কে কনফার্ম করবো। তার মানে কি হয়, ধরো এখানে তৈরি হলো ZnO, তাহলে ধরো ZnCO3 ছিল, সে ভেঙে গিয়ে তৈরি করলো ZnO প্লাস CO2। এবার ZnO আর কোবাল্ট নাইট্রেট কি করছে, একেও হিট করলে কি হবে কোবাল্টিক অক্সাইড প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন। এই যে কোবাল্টিক অক্সাইড আর জিঙ্ক অক্সাইড, জিঙ্ক কোবাল্টেট তৈরি করে। এই জিঙ্ক কোবাল্টেট এই যে সবুজ বর্ণটা তৈরি হয় তাকে বলা হচ্ছে কি রিনম্যান্স গ্রিন। এইটা হয়ে গেল তোমার জিঙ্ক এক্সট্রাকশন।